রংপুরের হিন্দুপাড়ায় হামলায় জড়িত 5 আসামি কারাগারে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সিলেটে স্কুল ছাত্র হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড। উজানের ঝড়ে প্লাবিত তিস্তাপাড়ের নিম্নাঞ্চল, পানিবন্দী লালমনিরহাটের 15 গ্রামের মানুষ। তলিয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতন, চলাচলে নিষেধাজ্ঞা। এবং ট্রলার ডুবির 5 দিনেও উদ্ধার হয়নি পটুয়াখালীর 5 জেলে। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত, জেলে পল্লীতে দুশ্চিন্তা। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মের অনুসারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত গ্রেপ্তার 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার ও রোববার দুফায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর গ্রামে হিন্দুপাড়ায় 22টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করে উত্তেজিত জনতা। এ ঘটনায় গতরাতে এক ভুক্তভোগী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন তিনি। 5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ প্রয়োজনে রাজধানীতে অভিযান পরিচালনা করছে ডিএমপি। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আপনারা জানেন তাদের আমরা সবাই অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি, যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেবো। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই ঘটনায় আরও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 আসামির মধ্যে 1 জন পলাতক রয়েছেন, বাকি 7 জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায় 2021 সালের 1 মে বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের জমি থেকে মাটি তুলে নেয়াকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সঙ্গে বিতণ্ডা হয় একই গ্রামের নজির উদ্দিনের। পরে সেখানে বাধা দেয় নজির উদ্দিনের চাচাতো ভাই মানিক মিয়া ও 10ম শ্রেণীতে পড়ুয়া ভাতিজা সুমেল। বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হয় সুমেল। পরে এই ঘটনায় 3 এপ্রিল 27 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলা দায়ের করার 4 বছর পর এ রায় দিল আদালত। এই মামলা অনেক মানুষ হয়রানি হয়েছে, প্রকাশ্য গুলি মেরে মানুষকে হত্যা করা হয়েছে। 32 জন আসামির মধ্যে 32 জন আসামি ছিল। মাননীয় আদালত 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন আর 17 জনের 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করেছে। তিস্তায় পানি বেড়ে প্লাবিত হয়েছে 2 পাড়ের নিম্নাঞ্চল। এর মধ্যে লালমনিরহাটের হাতিবান্ধায় একটি কাঁচা রাস্তা ভেঙে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও মাছের পুকুর। দ্রুত পানি না নামলে আমনের বীজতলা ও ক্ষেত নষ্টের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে তিস্তার পানি কমতে শুরু করে নীলফামারী ও রংপুরের বেশ কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। আকস্মিক ঢলে ডুবেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী তিস্তাপাড়ের 15 গ্রামের প্রায় 5000 পরিবার। মঙ্গলবার বিকেল থেকেই তিস্তায় পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মধ্যরাতে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়ে। পানির তোড়ে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধুবনি এলাকার কাঁচা সড়ক ভেঙে যায়। প্লাবিত হয় উপজেলার সারিয়াজান, সিন্দুরনা সহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। নষ্ট হয় ফসলের বীজতলা, ভেসে যায় আমনের ক্ষেত। এখন আবার মোটামুটি আবার বাড়তেছে পানিটা। হঠাৎ পানিটা কিন্তু রাত্রে একটু বেশি বাড়ার কারণে মানুষের আবার ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু। আশ্রয় কেন্দ্রে যাবে, সে আশ্রয় কেন্দ্রে গেলে তাদেরকে 1 বুক পর্যন্ত পানি
পেরিয়ে যেতে হয়। ক্ষেতের যে আমরা আমন ধান চাষ করছি সেটাও পানির নিচে তলিয়েছে। একইভাবে আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে। সড়ক ও স্কুল মাঠে জমে যায় হাঁটু পানি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। বন্যার কারণে ক্লাস করতে পারি না, এজন্য রাস্তায় আসতে অনেক অসুবিধা হয়। যাতে দুর্ঘটনা না হয় সেজন্য আমরা বাচ্চাদের বা অভিভাবকদেরকে মেসেজের মাধ্যমে বলে দিছি বা খবরের মাধ্যমে বলে দিছি, তারা যেন আজকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে না পাঠায়। হঠাৎ ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বাড়ে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলেও জানান কর্মকর্তারা। পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা নিজেরা মনিটরিং করেছি সারা রাত। কোনো জায়গায় যদি কোনো দেখেছি যে কোনো একটু ওভারটপ হইতে পারে, এসব জায়গায় সাথে এত ব্যবস্থা নিয়েছে। আমার এখানে কোনো ইয়ে নেই। আর পানি খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ। সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। একইভাবে নীলফামারী সহ আশেপাশের এলাকা থেকেও পানি কমতে শুরু করেছে। নতুন করে বৃষ্টি ও ঢল না আসলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 4 ইঞ্চি পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এতে দিনে প্রায় 20 থেকে 30 হাজার টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। তবে সেতু কর্তৃপক্ষ বলছে পানি সরে গেলেই উন্মুক্ত করে দেওয়া হবে পর্যটক চলাচল। বিস্তারিত প্রতিবেদনে। রাঙ্গামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ 335 ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু। কিন্তু গেল কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গেছে। এতে ঝুলন্ত সেতু ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। এরই মধ্যে পানিতে 4 ইঞ্চি তলিয়ে গেছে সেতুর পাটাতন। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তায় সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। পর্যটকরা ফিরে যাচ্ছেন হতাশা নিয়ে। গত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ব্রিজের উপর পানি উঠে গেছে, যার ফলে আগের মজাটা পাচ্ছি না আর কি। বর্ষাতে পানি উঠে যায়, পানি উঠে যাওয়ার কারণে এটা অফ করে দেয়। তো দেখা যায় পর্যটকরা অনেক আসলো, ব্রিজটা যদি দেখতে না পারলো তাহলে তো তার মনে আশা পূর্ণ হলো না। উঁচু করলে আপনার পর্যটকরা একটু হাঁটা চলা আর একটু সুবিধা হবে। কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতু 3 থেকে 4 মাস পানিতে তলিয়ে থাকে। এমন পরিস্থিতি মোকাবিলায় একই স্থানে আধুনিক সেতু নির্মাণে পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আরো একটি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের জন্য রাঙ্গামাটিতে পার্বত্য উন্নয়ন বোর্ড এবং পর্যটন মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি পত্র দিয়েছে। 1985 সালে নির্মিত দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটিতে বছরে প্রায় 5 লাখ দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন। এখন রাঙ্গামাটি। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ 5 জেলে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর শঙ্কায় স্তব্ধ নিখোঁজ জেলেদের স্বজনেরা। অনেকেই ছুটছেন নৌ পুলিশ ও কোস্টগার্ডের কাছে। তবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে দাবি নৌ পুলিশের। জসিম পারভেজের তথ্য, ছবিতে প্রতিবেদন। কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে গেল শুক্রবার সকাল 10টার দিকে উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায় এফপি সাগরকন্যা নামে ট্রলারটি। এতে 10 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 5 জন। তাদের সন্ধানে নৌপুলিশ ও কোস্ট গার্ডের কাছে ছুটছেন স্বজনরা। 5 জনের খোঁজার জন্য আমি প্রত্যেকটা প্রশাসনের কাছে গেছি। আমি যেমন নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, সবার কাছে, সাংবাদিক, এমন কোনো দপ্তর নাই যে আমি না ঘুরতে সবার কাছে। ট্রলার ডুবির 5 দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজদের উদ্ধারে চালানো হয়নি অভিযান। নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার কার্যক্রমে প্রধান বাধা বৈরী আবহাওয়া। দুর্ঘটনার পর বেঁচে ফেরা 10 জেলের মধ্যে 9 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কামুক্ত হলেও তাদেরকে তাড়া করে ফিরছে সমুদ্রের দুঃসহ স্মৃতি। নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমি নিজে কোস্টগার্ডের সাথে কথা বলেছি, তারাও বিভিন্নভাবে চেষ্টা করতেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে ক্রমশ বাড়ছে দুর্যোগ, বাড়ছে দুর্ঘটনা। তাই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে উপযুক্ত ট্রলার প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জসিম পারভেজ, এখন
পটুয়াখালী। চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তার কারণে তার উপর হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রাউজান উপজেলার বিএনপি সভাপতি জসিমউদ্দিন। মূলত তাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার বাহিনী এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। বিকেলে নগরীর নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় হামলায় গোলাম আকবর খন্দকার গুলিবিদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানানো হয়। এই হামলা রাউজানে বিএনপির পরিচ্ছন্ন রাজনীতির উপর হামলা বলে উল্লেখ করেন বক্তারা। শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত আজিজুল হক, সাবের সুলতান কাজল, মোহাম্মদ রিয়াজ, শাহজাহান শাহিল, লিটন মহাজন, শাহাদত মির্জা, ইউসুফ তালুকদার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ একরাম, রাসেল খান, মোহাম্মদ শহীদ প্রমুখ সন্ত্রাসী সহ 70-80 জন সন্ত্রাসী অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খন্দকার সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলেও বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে 60টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। দুপুরে জেলা শহরের ভাদুঘর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় 60টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, উচ্ছেদ করা হয় অবৈধ লাইনের পাইপ। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে বেড়েছে অবৈধ সংযোগের পরিমাণ। অসাধু চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।